আসুন বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম আয়না। লিখেছেন প্রতিভা বসু। দিদিমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে 13 বছরের নাতনি উজ্জয়িনী বলে উঠল, দিদান, তুমি যখন আমার মতো ছিলে তখনও কি তুমি এতই সুন্দর ছিলে? এ কথা শুনে কাজকর্ম রেখে পরমা দেবী নাতনিকে আবেগের সঙ্গে চুমু খেলেন। বললেন, আমার মিষ্টুনি পাখি, তখন যে আমার তুমি ছিলে না, তাই কেউ কখনো আমায় সুন্দর দেখেনি। তারা কি বলেছে? বলেছে অমুক বাবুর শ্যামলা রঙের রোগা মেয়েটা তো বেশ গান করে। এ মা, তারা কি খারাপ? কেন? তোমাকে বলেছে শ্যামলা রঙের রোগা মেয়ে, তাদের কি চোখ ছিল না? মিথ্যে বলেছে নাকি? খুব মিথ্যে, ভীষণ মিথ্যে। তুমি তখন এখনকার চেয়েও বেশি সুন্দর ছিলে। ঠিক বলেছ, তোমার দিদান ছিল না। ইস, কি কষ্ট! যাদের দিদান নেই তাদের জন্য আমার দুঃখ হয়। দিদান সোনা, তুমি তখন কি গান করতে? ভুল সুরে রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, ডিএল রায়, যা যা কেন? ভুল সুর বললে কেন? পদ্মার ওপারে থাকতুম যে, যার নাম এখন বাংলাদেশ। ওটা ছিল পূর্ব বাংলা আর এটা হলো পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা থেকেই তো গানগুলো যেত। যেতে যেতে পদ্মা পার হয়ে সুরগুলো সব জলে বাতাসে ভিজে উড়ে অন্য রকম হয়ে যেত। উজ্জয়িনী হাসতে হাসতে গড়িয়ে পড়ল, গলা জড়িয়ে ধরল। তারপর বলল, আর কি করতে? লুকিয়ে লুকিয়ে খুব উপন্যাস পড়তুম। লুকিয়ে কেন? তা নইলে সবাই বকতো, বলতো পাকা হয়ে যাবে, লেখাপড়া হবে না। স্কুলে যেতে, তা তো যেতেই হতো। ভালো লাগতো? একটুও না। কেন? লেখাপড়ায় ভালো ছিলুম না। তার মধ্যে সুধাদি নামে একজন টিচার একদিন খুব অপমান করে দিলেন। অপমান? তোমাকে? উজ্জয়িনীর চোখ লাল। কি অপমান করলেন? পুজোর ছুটিতে সব মেয়েদের একটা ভ্রমণ কাহিনী লিখতে বলেছিলেন। ছুটির পরে যখন স্কুল খুলল সবাই দেখালো, আমিও দেখালাম। আমারটা দেখে উনি গরম গলায় বললেন, এই মেয়ে, চুরি করে লিখেছ কেন? বলল। তারপর? আমি তো একটু বোকা বোকা ছিলুম, ভয় খেয়ে তা তো করছিলুম। সুধাদি গলাটা আরো একটু চড়িয়ে বললেন, আবার ন্যাকামো হচ্ছে? তুমি বলতে চাও এটা তোমার নিজের লেখা? এই বলে খাতাটা ছুঁড়ে মারলেন আমার দিকে। উজ্জয়িনীর চোখে জল এসে গেল। তখন তুমি কি করলে? লজ্জায়, দুঃখে, অপমানে বসে রইলুম মাথা নিচু করে। আরো রেগে বললেন, ওঠো, দাঁড়িয়ে থাকো, প্রতিজ্ঞা করো আর কখনো চুরি করে লিখবে না, অথবা বড়দের কাউকে দিয়েও লেখাবে না। কি সাংঘাতিক! তোমার সেই টিচারটা এখন কোথায় বলো তো? কি করবে? মারবে নাকি? তুমি কেন তখন ঝগড়া করলে না? কি ঝগড়া করব? বলবে তো ওটা তোমারই লেখা। তা বলতেও আমার অপমান লাগছিল। কেন? যা সত্য তা তো সত্যই। যা সত্য তা সত্য বলেই প্রমাণ করতে আমার খারাপ লাগছিল। আমাকে কেউ মিথ্যেবাদী ভেবেছে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু আছে নাকি? ও আমার দিদান, ও আমার দিদুয়া,
উজ্জয়িনী তার দিদানের বুকে মুখ ঘষল। তারপর কি হলো জানো? পরমা দেবী তার প্রস্ফুটিত কমলের মতো সুন্দরী নাতনির ঘন কালো চুলে হাত বুলোলেন। কি হলো? স্কুল ছেড়ে দিলাম। ছেড়ে দিলে? বেশ করলে। আর ভাবলাম। কি ভাবলে? যখন বড় হব, যখন আমার খুব নামডাক হবে। ও মা, তখন থেকেই বুঝি জানতে যে তোমার খুব নামডাক হবে? জানতাম না। ওরকম ভাবতে আমার খুব ভালো লাগতো। তখন যদি কখনো সুধাদিকে দেখি, একটা কথা বলবো না, ভয় পাবো না, এক ঝটকায় মুখ ঘুরিয়ে নিয়ে বলবো, একে তো আমি চিনি না, মাত্র এই। তারপর কি হলো শোনো। বেশ কয়েক বছর আগে ঠিকই একদিন একটা সভায় দেখি সামনের আসনে সুধাদি বসে আছেন। আমাকে জোরজার করে ওই সভার লোকেরা নিয়ে গিয়েছিল। অনেক আগডুম বাগডুম বক্তৃতাও দিতে হয়েছিল। সভা ভাঙতে দেখি কি মরি পড়ি করে উঠে আসছেন সুধাদি। বেশ বয়স হয়েছে, অনেক চুল পেকেছে। এসেই দুই হাতে জড়িয়ে ধরে বললেন, আমি সুধাদি, সেই যে তুমি আমাদের স্কুলে পড়তে, মনে নেই? আমি তখনই জানি এই মেয়ের একদিন হবে। তখন তুমি কি করলে? উজ্জয়িনী উত্তেজিত। খুশিতে ডগমগ হয়ে বললাম, ও মা, সুধাদি! এই বলে অটোগ্রাফ খাতা লেখাবার ছেলে মেয়েদের ভিড় সরিয়ে তাড়াতাড়ি প্রণাম করলাম। প্রণাম করলে? আমার মনে যে ততদিনে কোনো রাগ ছিল না, ততদিনে সব তো স্মৃতি হয়ে গেছে। স্মৃতি হয়েছে তো কি, তা বলে প্রতিশোধ নেবে না? স্মৃতিরও তো বয়স আছে একটা। ঘটনাটা ঘটেছিল আমার 12 বছর বয়সে। দেখা হলো তার 30 বছর বাদে। এই সুধাদি আমাকে তখন আমার 12 বছরের কৈশোরে নিয়ে গেলেন যে, কত ভালো লাগলো আমার। শুনলুম দেশ বিভাগের পরে কলকাতা এসে খুব কষ্টে পড়েছেন। আত্মীয় নেই, স্বজন নেই, বিয়েও করেননি। বেশ হয়েছে, তোমাকে ওরকম বলেছিলেন বলেই ভগবান এই সাজা দিয়েছেন। আমার কাছে কোনো সিম্প্যাথি পাবে না। উজ্জয়িনী রীতিমতো গম্ভীর। একটু পরে দিদান, বলো কি তুমি সারাক্ষণ কাজ করো? শোনো না। শুনছি তো। না, তুমি ওটা রাখো। চালে যে বড্ড কাকর সোনামণি, না বাঁচলে খাবারের সময় দাঁতে পড়বে না? পড়ুক, তখন দাঁত ভেঙে যাবে না? ভাঙুক। এমন ডালিম দানার মতো দাঁত যদি ভেঙে যায়, আমি তো তবে কেঁদেই মরে যাব। এক ঝাঁক উড়ে যাওয়া পাখির আনন্দ ছড়িয়ে শব্দ করে হাসলো উজ্জয়িনী। দিদানটা যে কি বলে, ভুল বলেছি নাকি? আমি আয়না দিয়ে দেখেছি, আমার দাঁত খুব বিচ্ছিরি। সবচেয়ে সুন্দর তোমার দাঁত। তা তো ঠিকই, তোমার গায়ের গন্ধ খুব সুন্দর। আর যখন তুমি আমেরিকায় ছিলে, তোমার জন্য আমার খুব কষ্ট হতো। মধ্যে মধ্যে মায়ের গায়ে তোমার গন্ধ পেতুম। মা বলতো, তুই তো আমার মেয়ে নোস, তুই তোর দিদানেরই মেয়ে। বলতো বুঝি? বাবা বলতো, তোমার দিদিমা দেশে ফিরে এলে তুমি তার কাছেই থেকো। কিন্তু কথা কি রাখলো বলো? কাছে কাছেই তো আছো সোনামণি। এই তো শনিবারে শনিবারে এসে সোমবার পর্যন্ত থেকে যাচ্ছ। আমি যাচ্ছি মাঝে মাঝে। না, ওতে হয় না। আমার সব সময় তোমার কাছে থাকতে ইচ্ছে করে। মা বাবা ভাইকে ছেড়ে এলে দেখো, তখন আবার মন কেমন করবে।
তা তো জানি, বাবা তো কাজের জন্য এখানে ওখানে যায়, 2-4 দিন থেকে আসতে হয়। আমার তখন এত বিশ্রী লাগে, আর মাকে ছেড়ে তো থাকেইনি কখনো। তবে কিন্তু তোমাকে তো ওই রকমই ভালোবাসি, তার চেয়ে বেশি বাসি, তবু কেন তোমাকে ছেড়ে থাকতে হয়? তোমার মা তো আমার মেয়ে, সেও তো আমাকে ছেড়ে আছে। ওই রকমই হয়। আমার মা যখন তোমাকে ছেড়ে বিয়ে করে চলে গেল, তখন তোমার কষ্ট হয়নি? হয়নি? কেঁদেছ? কাঁদিনি। তবে মা বিয়ে করলো কেন? নইলে তোমাকে পেতাম কি করে? আর তুমি না বিয়ে করলে আমি বা মা পেতাম কি করে? তাই তো, সব একরকম না, সব একরকম, ঠিক ঢেউয়ের মতো, আসছেই আসছেই, যাচ্ছেই যাচ্ছেই। ছোটরা বড় হয়, বড়রা বুড়ো হয়, তারপর তারা মারা যায়। যেমন আমি যাচ্ছি। না না না, উজ্জয়িনীর গলায় কান্নার বেগ। তুমি কখনো বুড়ো হওনি, তুমি কোনোদিন বুড়ো হবে না। কোথায় তুমি বুড়ো? কোথায় তোমার চুল পেকেছে? পাগল! পরমা দেবী হাসলেন। আমাকে বুড়ো বানায় এমন সাধ্য কারো আছে নাকি? আমি ভগবানকে আগেই বলে দিয়েছি, ওসব বুড়ো ফুড়ো কিন্তু করতে যেও না আমাকে, সেটা ভালো হবে না। উজ্জয়িনী আবার পাখির গলায় হাসল। দিদান, বলো, আমার মতো বয়সে তুমি কি বই পড়তে? তোমার মতো বয়সে রবীন্দ্রনাথ প্রায় শেষ করে এনেছি, তার আগে শরৎচন্দ্র শেষ। তার আগে? মা বলে শরৎচন্দ্র পড়বার নাকি একটা নির্দিষ্ট বয়স আছে, সে বয়সে না পড়লে মজাই পাওয়া যায় না। ঠিক বলেছে। তুমি শরৎচন্দ্র পড়নি? একটাও না, শুধু একটা। কোনটা? ওই সিনেমা হয়েছিল পরিণীতা, শেষে সিনেমার দয়ায় তুমি তাকে পড়লে। এ দুঃখ রাখি কোথায় জানো? আমার যখন 11 বছর বয়স, আমার এক দিদির বিয়ে হলো, তার তখন 14। সে কি, 14 বছরে মানুষের আবার বিয়ে হয় নাকি? তখন হতো। সেই দিদির বিয়েতে দিদি 18খানা বই পেয়েছিল, বলতে গেলে সবই শরৎচন্দ্রের বই। তার মধ্যে এই পরিণীতাও ছিল। আমি 15 বার পড়েছিলাম বইটা। তবু আমার আবারও পড়তে ইচ্ছে করত। তারপরে দেবদাস, চন্দ্রনাথ, চরিত্রহীন। উফ, সেই সব সুখের কথা ভাবলে এখনো বুক কাঁপে। ভালো বই পড়ার মতো ভালো আর কি কিছু আছে নাকি? আর রবীন্দ্রনাথ পড়লে কবে? ওই বছরই কেমন করে আমার হাতে একটা গল্পগুচ্ছ এলো, পাগলের মতো বসে রইলুম সে বই নিয়ে। বই পড়তে আমারও খুব ভালো লাগে, তবে তোমার মতো অত নেশা নেই আমার। তুমি বুঝি বাংলা বই একেবারেই পড়ো না? পড়ি, কিন্তু ইংরেজি পড়তে ভালো লাগে বেশি। কার কার পড়েছ? শুধু ব্রাইটন না? মোটেও না। অস্কার ওয়াইল্ড পড়েছি, চেকভ পড়েছি, মোপাসা পড়েছি, D.H. লরেন্স পড়েছি। তারপর এই সেদিন এমিলি ব্রন্টির বইটা পড়লাম। ওই যে একজন গভর্নেস এসে প্রেমে পড়ল। এখানে একটু লাল হলো উজ্জয়িনী, চোখ নিচু করে বলল, আচ্ছা দিদান, প্রেমে পড়া কি খুব খারাপ? পরমা দেবী তাকিয়ে থেকে হেসে বললেন, কেন, প্রেমে পড়েছ নাকি? ভ্যাট, আমার তো মনে হয় পড়েছ, নইলে ফিস ফিসে গলায় 1 ঘন্টা ধরে কাকে ফোন করো? শোনো নাকি তুমি? তা তো একটু শুনি।
কেন শোনো? উজ্জয়িনী ঠোঁট গোল করল। পরমা দেবী বললেন, কানে আসে, কি করব? দিদান, বলো, তুমি কখনো কাউকে নেজেল দিয়েছ? নেজেল? নেজেল কি বারে? নেজেল জানো না? ওই নাকি করে কথা বলা, ন্যাকামি। ঠিক না, কোনোদিন না। কারো কাছে কোনো আবদার করতে হলেও কখনো নেজেল দাওনি? কখনো দিয়েছি কিনা সে কি আর এখন মনে আছে? তবে কি মনে আছে? কি তুমি শুনতে চাও? যখন আমার সমান ছিলে তখন তোমার মানে মানে তোমার হার্টথ্রব কে ছিল? হার্টথ্রব? ও, পরমা দেবী শব্দ করে হাসলেন। সে তো বহুকাল আগের কথা, চিন্তা করতে হবে একটু। মানুষ খুব ভুলে যায় না? তা তো যাই, অথচ তখন মনে হয় ও ছাড়া আর কিছু ভালো না। সর্বনাশ! বলো দেখি, এর মধ্যে কবার আছাড় খেয়েছ? আমার ফার্স্ট হার্ট থ্রবটাকে তো তুমি দেখেছ, মনে নেই? সেই যে যোধপুর পার্কের ফেল করা ছেলেটা, যার জন্য আমি কিছুতেই ওই বাড়িটা বদলাতে চাইনি। মা বাবার কাছে কত কান্নাকাটি করেছি। ও, সেই সুমেনটা তোমার ফার্স্ট হার্টথ্রব? তখন তো তুমি বেশ ছোট ছিলে। কত বয়স? 12। কেন, 12 বছরে বুঝি ওরকম হয় না? কিন্তু আমি তো ইচ্ছে করে কিছু করিনি, নিজে থেকেই তো কি রকম হলো। ওকে দেখলে যা ভালো লাগতো না। সোনা সোনা নির্মল হৃদয় অপাবৃদ্ধ নাতনিটিকে পরমা দেবী বুকে জড়িয়ে বললেন, আমারও ওরকম বয়সে ওরকম হয়েছিল। নিশ্চয়ই ওই সোমেনটার মতো বাজে না। সে ছিল এক বাজনাদার, সার্কাসের বাজনাদার। সার্কাসের বাজনাদার তুমি পেলে কোথায়? সার্কাস দেখতে গিয়ে। তারপর? তখন ফ্রক ছেড়ে শাড়ি ধরেছি, বেশ বড় বড় ভাব হয়েছে মনের মধ্যে। ওই ছোকরাটা ম্যান্ডোলিন বাজাচ্ছিল ব্যান্ড পার্টির সঙ্গে। আমরা সামনের আসনে বসেছিলাম। ঠিক আমাদের বায়েই নীল কাপড় ঘিরিয়ে একটু উঁচু প্ল্যাটফর্ম করে বাজাচ্ছিল ওরা। হঠাৎ কেমন করে যে একবার চোখাচোখি হয়ে গেল, আর অমনি দারুণ ভালো লেগে গেল। সার্কাস টার্কাস ভুলে আমি বারে বারে ওর দিকেই তাকাচ্ছিলাম। ও বাজনা ভুল করে কেবল আমার দিকে তাকাচ্ছিল। তারপর আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। মাত্র ওই। এ মা! কেন, তোমার কতদিন ছিল? পুরো 1 মাস। পুরো 1 মাস? সাংঘাতিক তো। ও একদিন পথে নির্জনে দাঁড়িয়ে বলেছিল, তোমাকে আমি ভালোবাসি। তুমি কি বললে? আমারও তো সেটাই কথা। তবু আমি বললাম, বাসোগে, আমার তাতে কি, এই বলে গটমট করে চলে এলাম। চমৎকার। আর তারপর বাড়ি বদলে এসে একদম ভুলে গেলাম। তারপর কখনো দেখনি? হ্যাঁ, গড়িয়াহাটের মোড়ে। তুমি সেখানে কি করছিলে? স্কুল ছুটি হয়ে গেল, আমরা ক্লাসে ছেলেমেয়েরা সবাই আলেয়ায় সিনেমা দেখতে গেলুম যে। ও মা, তাই নাকি? ছুটি হলে অমনি সিনেমা দেখতে যাও? মা বাবা বকেন না?
না তো, মাকে ফোন করে দিলুম, মা বলল যাও, তা বলে একা ফিরো না, অপেক্ষা করো, আমি নিয়ে আসব। তাহলে মা তো খুব ভালো। কেন, তুমি হলে বকতে? না না, বকবো কেন? সিনেমা দেখা কি খারাপ নাকি? ঠাট্টা করছো? ঠাট্টা করব কেন? জানি তুমি সিনেমা সিনেমা করলে একটু গম্ভীর হয়ে যাও। কবে কবে বলবো, বলো। সেই যে একদিন বললুম, আমার নাম উজ্জয়িনী রাখলে কেন? শর্মিলা রাখলে না কেন? হেমা মালিনীও রাখতে পারতে। তখন তুমি খুব মন দিয়ে বই পড়তে লাগলে, আমার দিকে আর তাকালেই না। আমি বুঝি না কিছু। কই, মনে নেই তো? খুব আছে, কেবল চালাকি। সেই যে রাজেশ খান্নার ছবি কেটে কেটে পড়ার টেবিলে জড়ো করতুম, একদিন তুমি বললে, এসব ছবি বাথরুমের দরজার সেটে দিও না, বেশ দেখাবে। দরজাটা রং চটে ময়লা হয়ে গেছে, ঢাকা পড়ে যাবে। তা ভালোই তো বলেছিলুম, বাথরুমে ছবি সারতে আমি খুব ভালোবাসি। মোটেও না। বাহ, আমার বাথরুমের দেয়ালে দেখো না, কি ভালো দুটো ছবি রেখেছি, একটা মদিলিয়ানি, একটা রুয়ো। তা তো রেখেছ, কিন্তু ওটা তোমার ঠাট্টা ছিল স্যার। তোমার তাই মনে হয়েছে? মারও। কি বলেছে মা? মা বলেছে, সারাদিন কেবল হিন্দি সিনেমার ছেলে মেয়েগুলোর কথাই বলিস কেন রে? কোথায় শত্রুঘ্ন, কোথায় রাজেশ, কে ডিম্পল, আবার পায়ের পাতায় লিখে রাখিস সঙ্গম। কি বিচ্ছিরি! দেখলি তো সেদিন দিদান কেমন ঠাট্টা করলেন তোকে। তারপর আমি বললাম, দিদানি মোটেও ঠাট্টা করেনি। আমি বললাম, কিন্তু তখনই বুঝলাম এই সব করলে তোমার মুখটা কেমন অন্য রকম হয়ে যায়। একদিন তুমি ব্যাড টেস্ট শব্দটাও ব্যবহার করেছিলে। যা যা, কবে? আমার বিষয়ে না, নিরঞ্জন কাকার মেয়ের বিষয়ে। তাই বুঝি? কিন্তু এখন আমি সম্পূর্ণ ভুলে গেছি সেসব। এখন আর আমাকে মোটেই সিনেমা পাগল বলতে পারবে না। এখন আমি সব সময়ে ইন্টেলেকচুয়াল ভাব দিয়ে থাকি। পরমা দেবী হাসতে হাসতে লাল হয়ে গেলেন। উজ্জয়িনীও হাসির ফোয়ারা ছোটালো, বলল, সেদিন কি হয়েছে শোনো না। স্কুল থেকে তো ফিরছি, দেখি নিরঞ্জন কাকার বউ মিলি কাকিমাও কোথা থেকে ফিরছেন। আমাকে দেখে দাঁড়িয়ে পড়ে বললেন, আরে উজ্জয়িনী, এসো এসো, চলো আমার বাড়িতে চলো, তোমার বন্ধুরা বাড়িতেই আছে। বন্ধুরা কে? ওর দুজন মেয়ে, বিউটি আর সুইটি। বিউটি আর সুইটি? নিরঞ্জন শেষে এই নাম রেখেছে মেয়েদের? এদিকে আমার কাছে এসে যে নাম চেয়েছিল, আমি মৃত্তিকা আর ঋত্বিকা রেখে দিলাম। সে বোধহয় পোশাকি নাম। লোরেটোতে ভর্তি করার সময়ে এই নাম রেখেছে। ওরা তো কখনো বাংলা বলে না, শুধু ওদের যে বাসন মাজে হারানের মা, তার সঙ্গে একটু একটু বলে। তরকারিকে বলে তরকারি, আর লুচিকে বলে লুচি। নিরঞ্জন কাকা বলেন, দেখেছ ওদের জিভটা কেমন ইংরেজদের মতো হয়ে গেছে, বাংলাটা আর আনতেই পারে না। মা বাবার সঙ্গেও বাংলা বলে না, সম্ভবত লুকিয়ে বলে। একদিন আমি হঠাৎ গিয়ে পড়েছিলুম। একতলা ফ্ল্যাট তো, জানলা খোলা ছিল। পর্দার ফাঁকে দেখলুম ওরা ওদের মায়ের সঙ্গে খুব ঝগড়া করছে বাংলায়।
মিলি কাকিমাও খুব বকছেন। নিরঞ্জন তো তাহলে মেয়েদের খুব সুশিক্ষিত করেছে দেখছি। মিলি কাকিমা কি রকম সিনেমাখোর জানো? মিলি কি তোমারও কাকিমা নাকি? তোমার মা তো ডাকে মিলি কাকিমা আর নিরঞ্জন কাকা। তোমার চেয়েও ছোট বয়স থেকে ওদের দেখেছে তোমার মা। ওই তো মা ডাকে বলেই তো আমি ডাকি। মিলি কাকিমার কত পাকা পাকা চুল আছে। আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েই বলেন কি, বলো, সিনেমার খবর বলো। রাজেশ তো বিয়ে করে ফেললো, ডিম্পলের তো বাচ্চা হবে। আরে ওই বাচ্চাটা হবে বলেই তো বিয়ে করতে বাধ্য হলো। বাবা, সুইটি আর বিউটির যা মন খারাপ, প্রায় নাওয়া খাওয়া ত্যাগ। তুমি কবে নামছো? তুমি তুমি সিনেমায় নামবে নাকি? পরমা দেবী সচকিত। হ্যাট, দিদানটা যে কি, আমি নামবো কেন? মিলি কাকিমা দেখা হলেই ও কথা বলেন। তুমি কি বললে? আমি তখন ভুরু কুঁচকে বললুম, তাই নাকি? কিন্তু আমি আবার কোথায় নামবো? মিলি কাকিমা বললেন, তুমি দেখছি কিছুই খবর রাখো না। আমি সব কাটিং রেখে দিয়েছি। কবে বিয়ে হলো, কেমন করে হলো, কে কে এসেছিল, রাজেশের আসল প্রেমিকা কত কাঁদলো। কিন্তু তুমি নামছো কবে সেটা আগে বলো দেখি। আমিও তো তাই জিজ্ঞেস করছি, কোথায় নামবার কথা বলছো? আহা ন্যাকা, সুইটি এগিয়ে এসে ইংরেজিতে বলল, যেন জানো না, বোঝো না, এই চেহারা নিয়ে আবার মানুষ কোথায় নামে? সিনেমায় গো, সিনেমায়। হলো? এই সময়ে আমি পুরো ইন্টেলেকচুয়াল ভাব দিয়ে বললুম, সিনেমা? যাগ্গে, বাড়ি যাই, মা ভাববে। তারপর সত্যি আমি বাড়ি ফিরে এলুম। আমার খুব বিশ্রী লেগেছিল সেদিন ওদের। সেই থেকেই ঠিক করেছি আর সিনেমা করব না, ভালো লাগে না আজকাল। তাহলে সেদিন কি সিনেমা দেখলে আলে আয়? সিনেমার জন্যে তো সিনেমায় যাইনি, সবাই মিলে হইচই করব সেটাই আসল। অসময়ে ছুটি হয়ে গেল কি না, বাজারের কাছটায় দাঁড়িয়ে চিনে বাদাম কিনছিলাম। দেখি কি সোমেনটা পানের দোকান থেকে সিগারেট কিনছে। আমি তখন বন্ধুদের বললুম, দেখো দেখো, ওই আমার ফার্স্ট হার্টথ্রব। সন্দীপন তখন আমার চুল টেনে দিয়ে বলল, এ রাম, এই তোমার রুচি? এই দোকানদারটাকে দেখে তোমার বুক কেঁপেছিল? ছি ছি ছি। পরমা দেবী বললেন, তোমার তখন ওর জন্য খুব দুঃখ হলো না? না। উজ্জয়িনী ব্যথিত চোখে তাকালো। একটু হলো না। কেন হলো না দিদান? অথচ 1 মাস ধরে ওকে আমি কত ভেবেছি, ভাবতে কত ভালো লেগেছে। ওরকমই হয়, তোমারও হতো। আমার হার্টথ্রবই হয়নি। মিথ্যে কথা বলো না লক্ষ্মীটি। আমার বয়স কত জানো? জানি, তবে হিসেব করে দেখো তো, সে কত কাল আগের কথা। কখনো মনে থাকে? হ্যাঁ থাকে, বলো না। আচ্ছা, রাত্রিরে শুয়ে শুয়ে চিন্তা করব, তারপর বলবো। কিন্তু তার আগে শুনে নি, আবার কাকে দেখে তোমার বুক কেঁপেছে? অশোককে দেখে। সে আবার কে? ওই যে গান গায় আমাদের ক্লাসে, উর্মিমালার দাদা। অশোক? অশোক গাঙ্গুলি? হ্যাঁ, ভাব হয়েছে তার সঙ্গে। একদিন আলাপ করিয়ে দিল উর্মিমালা।
ওকে নিতে এসেছিল গাড়ি নিয়ে, তখনই প্রেমে পড়ে গেলে? মোটেও না। তবে অশোকটাই কেবল আমাকে ডায়লগ দেয়। ডায়লগ? ডায়লগ কি? তুমি কিচ্ছু জানো না। ওই সব বানিয়ে বানিয়ে আজে বাজে কথা। কিরকম? অশোকটাই তো ফোন করে, বলে, কি করছো, আমাকে ভাবছো? আমি তো সমস্তক্ষণ তোমাকে ভাবি। এর নাম ডায়লগ? স্প্যানিশ আইজ বলে, হানি বলে। স্প্যানিশ আইজ গান করে বলে যে, ও মাই স্প্যানিশ আইজ, মাই প্রেশাস, মাই হানি। এত ঠাট্টা ঠাট্টা ভাব দিয়ে এসব করে। তুমি কি করো? আমিও দিই। তুমিও ডায়লগ দাও? আগে কিন্তু খুব ভালো লেগেছিল, এখনো ভালো লাগে, তবে অন্য রকম। মানে আর হার্টথ্রব হয় না? না, নতুন কেউ হয়নি। উজ্জয়িনী মিষ্টি করে হাসল। একটু পরে, দিদান, বলো, তুমি সুমন সেনকে চেনো? ওই যে ছবি আঁকে? হ্যাঁ, তোমাদের বাড়িতে তো দেখেছি দু একদিন। ওকে তোমার ভাল লাগে? বেশি তো চিনি না। দেখতে ভালো, মন্দ কি, আর আঁকেন কেমন সে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আঁকার আমি কি বুঝি? হ্যাঁ, বোঝো, বলো না। লোকেরা তো বেশ প্রশংসা করে। আমিও করি। তুমিও করো? তাহলে তো ঠিক আছে। আমি ওর কাছে ছবি আঁকা শিখি যে। ও মা, কবে থেকে? সুমন কাকা বলেছেন ভালো ছবি আঁকতে হলে ভালো করে আগে ড্রয়িংটা শিখতে হয়। ঠিক কথা। আমি জানি তুমিও আমার মতো বয়সে ছবি আঁকতে। কে বলেছে? মা। তোমার মা? তার মা বিষয়ে আর কি গল্প বলে আমাকে বলে দিও তো। গল্প আবার কি, সত্য কথা। তোমার আঁকা একটা ছবি তো আমাদের বাড়িতে আছে। তাই নাকি? মুছে মুছে গেছে। মা বলেন এটা তোমার নিজের কুকুরের পোর্ট্রেইট। তুমি কি বলো? আমারও তো কুকুরই মনে হয়। কিন্তু এটা যখন নতুন আঁকা হয়েছিল, একজন পেঁচা বলেছিল, একজন ভালুক বলেছিল, একজন শুয়োর বলেছিল। তাহলেই বুঝে দেখো কি ভয়ঙ্কর আঁকিয়ে আমি। এক জন্তুর ছবিতে সব জন্তু এঁকে ফেলতে পারি। যা যা, তোমার কেবল আমার মা ভেবেছিলেন মেয়ে তার সর্ববিদ্যা বিশারদ হবে। কোথা থেকে কার চেনায় একটা কোকড়া চুলের সাদা ছেলেকে ধরে এনে আমার মাস্টার বানিয়ে দিলেন। কেন, ছেলেটাকে তোমার পছন্দ ছিল না? কি করে পছন্দ হবে? একদিন আমায় তুমি বলল যে। তুমি বলল তো কি হয়েছে? একটা পুচকে ছবি আঁকার স্কুলে মাত্র সেকেন্ড ইয়ারে পড়ে। আগে বেশি আসতো, বসতো, চুপচাপ ছবি আঁকা শিখিয়ে চলে যেত। দু এক মাস যেতেই বলে কিনা, পরমা এক গ্লাস জল দাও তো। শুনে আমি আপাদ মস্তক রাগে লাল। জল ঠিকই এনে দিলাম, কিন্তু বললাম আমাকে আর কখনো তুমি বলবেন না। তারপর সেই যে গেল, আর এলো না। আমিও সর্ববিদ্যা বিশারদ হওয়ার হাত থেকে বেঁচে গেলাম। এ মা, তুমি কি? আমি তো সুমন কাকাকে খুব ভালোবাসি। বাসবেই তো। সুমন কাকা আর ও কি একরকম নাকি? সুমন কাকাকে দেখলেই আমার দুঃখ সরে যায়। আমি কি ভেবেছি জানো? কি? আমি কখনো বিয়ে করব না। তবে
সারা জীবন সুমন কাকার কাছে ছবি আঁকা শিখব। তাকে এখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তাই নাকি? আমাদের বাড়ির কাছেই বাড়ি তো। কি সুন্দর একা একা একটা ঘরে থাকেন। কত ছবি, কত রেকর্ড, কত বই। আমাকে তো প্রায়ই সকালে ওর সঙ্গে গিয়ে ব্রেকফাস্ট করতে ডাকেন। তুমি যাও? যাই না আবার, না ডাকলেই চলে যাই। তা আবার ডাকলে যাব না? গিয়ে কি করো? ডিম সেদ্ধ করি, আলু সেদ্ধ করি, রুটিতে মাখন লাগাই। সুমন কাকা দুধ দিয়ে কফি তৈরি করেন। আমি টেবিলে দুজনের কাপ, প্লেট, ন্যাপকিন সাজিয়ে দিই। ওরে বাবা, বাড়িতে তো কই কিচ্ছু করো না? বাড়িতে ওরকম লাগে না যে। এজন্যেই আজকাল আর দিদানের কাছে বেশি আসার সময় হয় না। না না, মোটেও না। সবেগে প্রতিবাদ করল উজ্জয়িনী। পরমা হাসলেন। আচ্ছা দিদান, বলো, তুমি যখন আমার মতো, তোমারও কি এরকম বেশি বয়সের কোনো বন্ধু ছিল? তা বোধহয় ছিল। তোমাকে তারা খুব পাত্তা দিতেন? একটু আধটু দিতেন বই কি। না, সেরকম না। তবে কি রকম বলবো? নিশ্চয়ই। ধরো, তোমার থেকে যে প্রায় 20 বছরের বড়, অথচ তোমাকে সঙ্গী পেলে আর কারোকে চায় না, কিছু চায় না। তুমি যা বলো তাই শোনে, তাই করে, তোমার জন্যই। চাল বাছায় হাত থামল পরমা দেবীর। একটি গাঢ় সন্ধ্যার ধুধু স্মৃতি মনে পড়ল তার। মফস্বল শহরের নিস্তরঙ্গ জীবনে সেই সন্ধ্যাটি বেশ বড় রকমের একটি ঢেউ তুলেছিল সেদিন। বাংলাদেশের একজন বহুমান্য অতিথি তাদের ঘরে পদার্পণ করেছিলেন। পরমার দিকে তাকিয়ে বলেছিলেন, তোমার সঙ্গেই দেখা করতে এলাম। আমার সঙ্গে? পরমা উত্তেজনায় বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এর চেয়ে আশ্চর্য ঘটনা আর কি হতে পারে? আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে তুমি নিশ্চয় দিলদারের ছাত্রী। পরমা নিঃশব্দে মাথা নাড়লেন। দিলদার আমার বন্ধু। জানো তো, গান টান ছেড়ে সে কোথায় কোন আশ্রমে সাধনা করতে চলে গেছে শুনেছি। খুব দুঃখের কথা। তার মতো একজন গুণবান মানুষের এভাবে নিষ্ক্রমণ। না না, এটা সে ঠিক করেনি। না। ভীষণ আপত্তির সঙ্গে মাথা নাড়লেন। তারপর বললেন, তার কাছে আমি তোমার কথা অনেক শুনেছি। তার ছাত্রছাত্রীদের মধ্যে মনে হয় তুমি সকলের চেয়ে বেশি প্রিয়। তার ধারণা, যোগ্য শিক্ষা পেলে ঠুংরিতে তোমার কোনো জুড়ি থাকবে না। পরমা কুণ্ঠিত হলেন। আমি মাত্র কাল এ শহরে এসেছি, 7 দিন থাকব। এই 7 দিনের মধ্যে আজকের সন্ধ্যা ছাড়া আমার হাতে আর একটি দিনও অবশিষ্ট নেই। আজও বলতে গেলে লুকিয়ে পালিয়ে এই ছেলেটির সাহায্যে চলে এলাম। সঙ্গের অল্প বয়সী যুবকটির দিকে তিনি ফিরে তাকালেন। এ তোমার খুব অ্যাডমায়ারার, কি বলো ইউসুফ? ইউসুফ হাত কষলে হাসল। আমি শুনেছি। তোমাদের এই শহর গানের শহর। অলিতে গলিতে সব গায়েরা থাকেন। আমি যে গান পাগল মানুষ তা দিলদার জানে। সে আমাকে আরো 2টো ঠিকানা দিয়ে দিয়েছে। জানি না শেষ পর্যন্ত সকলের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারবো কিনা।
তা না পারি তার বিশেষ ছাত্রীটির সঙ্গে যে দেখা করা গেল সেটাও মন্দ নয়। বলাই বাহুল্য, শুধু দেখা করা নয়, গান শুনতেও এসেছি। সরল চোখে তাকিয়ে হাসলেন। মা বাবা এমন মানুষের পদার্পণে নিজেদের যথেষ্ট সম্মানিত মনে করছিলেন। মেয়ের গান শুনতে চাওয়ায় একেবারে বিগলিত হয়ে গেলেন। বসে গেল আসর, জমে গেল আড্ডা। দেখতে দেখতে কখন রাত 10টা বেজে গেল। যাবার মুখে বললেন, জানতাম তোমার বয়স খুব কম, কিন্তু এত কম জানতাম না। জানতাম তুমি ভালো গান করো, এত ভালো জানতাম না। মাথায় হাত রেখে আদর করলেন তিনি। চলে গেলে সবাই বলল, মানুষ তো নয়, যেন দেবতা। সাধে কি আর এত বড় হয়েছেন? পিস্তুত ভাই সন্তোষ বলল, মাত্র 32 বছর বয়স। এরই মধ্যে 5 বার জেল খেটেছেন, 3 মাস সেলে থেকেছেন। ডেটিনিও ছিলেন 1 বছর। ব্রিটিশ সরকারকে একেবারে নাস্তা নাবুদ করে ছাড়ছেন না। পরমার ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়লেন। কিন্তু গানের নেশায় 2 দিন বাদে আবার তিনি এলেন। ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তোমাদের সাকচির রাজবাড়িতে আজ চায়ের নেমন্তন্ন ছিল। কন্যা দুটির মার্গ সঙ্গীতে আমার জান প্রাণ একেবারে জর্জরিত হয়ে গেছে। আগে 1 গ্লাস জল দাও, তারপর কান জুড়ো। এই কান জুড়োতেই তিনি আবারও এলেন। তারপর আবার আবার কথা ছিল 7 দিন থাকবেন, কিন্তু যাবার তারিখ রোজই পিছোতে লাগলো। তারপর বললেন, না আর নয়, এই বিশুদ্ধবার আমি যাবই যাব। আবার সব কাজকর্ম পণ্ড হতে বসেছে, সব এই মেয়েটার জন্য। সব। হাতের মুঠোয় হাত নিয়ে খুব ঝাঁকানি দিলেন। 13 বছরের পরমা, সেই 32 বছর বয়সের সারা বাংলা বিখ্যাত মানুষটির এই সহজ সরল উক্তির এবং স্পর্শের মধ্যে বিদ্যুতের সংঘর্ষ অনুভব করলেন। তারপরে সেই নির্ধারিত বৃহস্পতিবারেও দেখা গেল তিনি যাননি। বাড়ির লোকেরা অকৃত্রিমভাবে খুশি হয়ে উঠে বললেন, তাহলে আছেন? আছি। হাত রাখলেন পরমার কাঁধে। কি পরমেশ্বরী, সুখী না দুঃখী? পরমা জবাব দিলেন না, লজ্জিত ভঙ্গিতে চোখ নামালেন। এই করে করে 1 মাস চলে গেল। ততদিনে প্রায় ঘরের মানুষ হয়ে গেছেন। বলতে গেলে অধিকাংশ সময়ই কাটান তাদের সঙ্গে। একাই 100 হয়ে তুলনাহীন এক আনন্দময় অস্তিত্বে ভরে রাখেন সারা বাড়ি। বাড়ির সবকটি মানুষের প্রতি তার সম্মান, মনোযোগ, এমনকি তা থেকে বাড়ির রাঁধুনি ননিবালাও বাদ পড়ে না। তবু সব কিছুর উপরে আসল আসক্তির কেন্দ্রবিন্দুটি যে পরমা, মানুষটি যে তার খ্যাতি অখ্যাতি, ভালো মন্দ এবং উদ্দামতা সব সংহত করে তার অর্ধেকেরও কম বয়সী সেই মেয়েটির পায়েই ঢেলে দিয়েছেন, এ সত্য উপলব্ধি করে পরমা শিহরিত হন। তার কাঁচা ভীরু অপ্রস্তুত মন এক আশ্চর্য সুখ এবং সংবেদনে থরথর করতে থাকে। বুঝে উঠতে পারেন না এই ভীষণ দানের তিনি কি প্রতিদান দেবেন।
কিন্তু ঘুম ভাঙতে ভাঙতেই একদিন সেই মানুষটি কাউকে কিছু না বলে আবার ফিরে গেলেন। যার অতিথি হয়েছিলেন তিনি উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে এসে পরমাদেরও কম উদ্বিগ্ন করলেন না। বললেন, নিশ্চয়ই পুলিশে ধরেছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য যা ধরপাকড় চলেছে শহরে, ওর পেছনে তো টিকটিকি লেগেই আছে 12 মাস। শুনে পরমা কেঁদে ফেললেন। কয়েকদিন যে কি মন খারাপ হয়ে থাকলো। তারপর যখন প্রায় শান্ত হয়ে এলেন তখন চিঠি পেলেন একটি। পরমেশ্বরী, শোনো, বিদায় নিয়ে না আসার জন্য রাগ করো না। ওই বিদায় টিদায় নিতে গেলে আর জীবনে ফিরে আসতে পারতাম না। কয়েকটা দিন তোমার সংস্পর্শে ভারী সুন্দর এক পবিত্র সংবেদে সময় কেটেছে। আমি সেজন্য কৃতজ্ঞ। কিন্তু কার প্রতি, তোমার না ঈশ্বরের, ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে অত্যন্ত অস্বাস্থ্যকর এক আকর্ষণে জড়িয়ে পড়েছিলাম বলেই পালিয়ে এলাম। আমি বড় অস্থির চরিত্র, আমাকে কোনো রকমেই নিষ্ঠাবান লোক বলা চলে না। কিন্তু নিষ্ঠার যে কি স্বাদ তা আমি অনুভব করছি। আপাতত সে নিষ্ঠা একটি জায়গায় বন্ধক রেখে আসার দরুন আমার নিজস্ব কর্মকাণ্ডে ঠিক আগের মতো উন্মাদ আগ্রহে ঝাঁপিয়ে পড়া যাচ্ছে না। তাই কিছুকালের জন্য দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছি। আশা করছি হারানো সম্পদ ঠিকই আবার হাতের মুঠোয় পেয়ে যাব। ভালো থেকো। মা বাবা কেমন আছেন? তুমি? দিদান? উফ, কি ভাবছো এত? ভাবছিলাম নাকি, আবার জিজ্ঞেস করছো? পিছু হেঁটে হেঁটে অনেক দূর চলে গিয়েছিলাম যে। কত দূর? পরমা হাসলেন। প্রায় পূর্বজন্মে। কি দেখলে? সব ঝাপসা। বলো না, তুমি কি বলছিলে সেটা শেষ করো দেখি। আমি কি বলছিলাম? বুঝেও না বোঝার ভান করল উজ্জয়িনী। পরমা বললেন, সেই 20 বছরের বড় একজন বন্ধু। না, আর বলবো না। থেমে হেসে, আচ্ছা বলি, কানের কাছে মুখ এনে, এই যে সুমন কাকা আমাকে এত ভালোবাসেন আর আমার তাকে এত ভালো লাগে, এর নামে কি সত্যিকারের ভালোবাসা? পরমা স্পষ্ট করে বললেন, না। তবে এটা কি? এটা তোমার গন্তব্যে পৌঁছবার অনেকগুলোর মধ্যে একটা তীরক্ষেপ। তারপর একদিন আসল তীরন্দাজকে চিনতে পারবে। তুমি পেরেছিলে, পারিনি। বলতে বলতেই একটা অকথ্য কষ্টে বুক ভরে গেল পরমার। চোখ ছাপিয়ে জল এলো। তাকিয়ে উজ্জয়িনীর বুকের ভিতরটাও মুচড়ে উঠল সমান কষ্টে। দিদান তার জীবনে যে কেমন তীরন্দাজ চিনে নিয়েছিলেন তা কি সে জানে না? কি বোকার মতো প্রশ্ন করেছে। কিন্তু ম্যাজিকের মতো কোথায় চলে গেল সেই অব্যর্থ তীরন্দাজ? কোথায়? মানুষ কোথায় যায়? কেন যায়? কেন? কেন? দু হাতে দিদিমাকে জড়িয়ে ধরে সেও ব্যাকুল কান্নায় ফুঁপিয়ে উঠল।